এই ভালো কথা শাস্ত্রগ্রন্থে আছে, মহাপুরুষের বাণীতে আছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা এই জিনিসটা দেখতে চাই যে সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্বটাকে সুনিশ্চিত করেন। আমাদেরকে কথা বলার জন্য পার্লামেন্ট খালি এই সমস্ত জায়গায় না, পার্লামেন্টে আমাদেরকে নেওয়ার একটা সেই সুযোগ করে দেন যাতে হিন্দুদের প্রতিনিধি হিসেবে হিন্দুরা যায়। আওয়ামী লীগের সময় বেশ কিছু হিন্দু ছিল, তারা কিন্তু ওই যেহেতু আওয়ামী লীগের নমিনেশনে তারা পার্লামেন্টে যেত, হিন্দুদের পক্ষে তারা কোনোদিন কোনো কথা বলতে পারেনি, একটা কথা বলতে পারেনি, এবং বিএনপি আমলেও তাই হবে। আপনাদের যে অনুষ্ঠানের যে বিষয় নিয়ে আলোচনা আমরা করছি অত্যন্ত প্রয়োজনীয় বিষয় এবং অত্যন্ত কার্যকর একটা বিষয়। তো তারপরেও আমি একটু যদি ইতিহাস তুলে ধরি যে এই ধরনের আলোচনা কিন্তু অতীতেও বহুবার হয়েছে। আমাদের যখন শিখ ধর্ম তৈরি হয়, শিখ মন্দিরটা যখন তৈরি হয়, তখন হিন্দু এবং মুসলিম মিলেই, বিশেষ করে ওই যে স্বর্ণ মন্দিরটা একজন মুসলিমকে দিয়েই ওইটা উদ্বোধন মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যাতে একাকার হয়, মানুষের সঙ্গে বিভেদ যেন না আসে। আমরা আকবরকে দেখেছি দ্বীন-এ এলাহি তৈরি করার জন্য, যে সকল মানুষের মধ্যে যেন একটা সম্প্রীতি থাকে, এবং উনিও এইরকম আলোচনা করতেন বিভিন্ন সময়ে। কবি লালনের কথা আমরা দেখেছি, লালন শাহ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের মিলনের একটা সমাজ উনি গড়ার চেষ্টা করেছেন। চৈতন্যদেব করেছেন, রবীন্দ্রনাথ করেছেন, নজরুলও বলেছে যে হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন। এই সমস্ত ভালো ভালো কথা, অনেক অনেক সুন্দর সুন্দর কথা অতীত থেকে বর্তমান পর্যন্ত সবাই বলেন, কিন্তু বাস্তবতাটা কি? 1947 সালে যখন ভারত ভাগ হয়, গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালী দাঙ্গা হয়েছে, তখন কিন্তু এই ভালো কথাগুলো কোনো কাজে লাগে নাই। চৈতন্যদেবের কথাও কাজে লাগে নাই, লালন শাহর কথাও কাজে লাগে নাই, নজরুলের কথাও কাজে লাগে নাই। বাস্তব যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু অত্যন্ত করুণ। আজকে দেখেন, এই যে এখন যে বর্তমান আমরা এই করলাম বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করেছি, একটা স্বাধীন দেশ পেয়ে আমরা নতুন করে একটা দেশ পেলাম। আমরা ভুলেই গিয়েছিলাম গত 15 বছরে সেই আপনার কুমিল্লায় গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেয়া, নাসিরনগরে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেয়া, যশোরের অভয়নগরে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেয়া ধর্ম অবমাননার অজুহাতে। ভুলে গিয়ে আমরা ভাবছিলাম যে এখন একটা ভালো সমাজ আসবে, কিন্তু তারপরেও কি দেখলাম, এখনও কিন্তু ধর্ম অবমাননার অজুহাতে। এই যে সেদিনও কোহিনুরের ওইখানে দেখলাম যে সেই সমস্ত মানুষ গিয়ে, একটা লোক তর্কাতর্কি করছে 2 জন মিলে, কিন্তু সমস্ত লোক গিয়ে বলছে তাকে এখানেই ফাঁসি দিতে হবে। এই কাজগুলো কিন্তু হচ্ছে। আজকে উপদেষ্টা পরিষদ হয়েছে, সেখানে এতগুলো লোক উপদেষ্টা আছে, হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে কিন্তু একজনকে তারা নিতে পারেনি। একজনকে নিয়েছে আমরা শুনছি, সে তার ব্যক্তিগত ডাক্তার, সে কে আমরা তাও জানি না। তো এইরকম একটা বিষয়, এতগুলো সংস্কার কমিটি হয়েছে। তো এই দেশে আমরা যারা অধিবাসী, এই সংবিধান আমাদের জন্য না, এই যে নির্বাচন, এটা আমরা ভোট দেবো না, কই আমাদের কোনো প্রতিনিধিকে কিন্তু তারা ডাকেও নাই। এমনকি ইউনূস সাহেব এত মানুষের সঙ্গে কথা বলেছেন, কোনোদিন একজন হিন্দু লোককে বলে নাই যে আপনারা এই দেশের অধিবাসী, জান আপনাদের একটু কথা বলার দরকার, আপনাদের কাছ থেকে একটু শোনা দরকার, তারা কিন্তু ডাকেনি। তো এই যে বাস্তব কথা, তো সেই বাস্তব কথার মধ্যে আমরা যে জিনিসটা বলতে চাই, এগুলোর বেশি নিয়ে আলোচনা, এটা বেদনার বিষয়। বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেল, আমরা ভাবতাম যে রাজাকার, আল বদর, আল শামস, এদের বিরুদ্ধে কত কথা, তো তাদের সম্পত্তি এনিমি প্রপার্টি হলো না। এনিমি প্রপার্টি শুধু হিন্দুদের সম্পত্তি। যারা 1 কোটি লোক আমরা এই দেশ ছেড়ে ভারতে গিয়ে পালায়ে থাকছি, একটা ছোট্ট তাঁবুর মধ্যে, যে তাঁবুর মধ্যে আমরা নিজেরা মানে সেখানেই পায়খানা, সেখানেই প্রস্রাব, সেখানেই খাওয়া দাওয়া। আমাদের মানে সৌভাগ্য তো আমাদের ওই ইসিতে যারা ওই বিদেশ কী বলে বার্মা থেকে আসছে, তাদের তো সরকার বাড়িঘর করে দিয়েছে সুন্দরভাবে থাকার। আমরা যারা 71 সালে গিয়েছি, তাদের কিন্তু সেই বাড়িঘর ছিল না। সেইখানে তার মধ্যে অর্ধেক লোক না খেয়ে মারা গেছে ওইখান থেকে, সেই ইসের মধ্যে। এরপরে দেশ স্বাধীন হওয়ার পর যখন আসছি, আসার পরে আমরা দেখলাম আমাদের সম্পত্তি এনিমি প্রপার্টি। আরে বাবারে, আমরা কি বাংলাদেশের শত্রু ছিলাম নাকি? তো এই যে বিষয়গুলো একের পর এক নেগলেক্ট করতে 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 আজকে 100% হিন্দুর দেশ। আমরা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির সময় যদি 100% ধরেন, 1947 সালেও 33%, আজকে সেখানে সংখ্যা দেখা যাচ্ছে মাত্র 8%। তাহলে 8% তো আর যদি এই পরিসংখ্যানটা অব্যাহত থাকে, এইরকম সম্প্রীতি যদি চলতেই থাকে, তাহলে আগামী 20 বছরে তো হিন্দুই থাকবে না। এখন যে আমরা এই মাতৃভূমি যে আমরা গড়িয়ে তুলবো, সেই মাতৃভূমি যদি আমারই না থাকে, আজকে আফগানিস্তানে হিন্দু শূন্য, পাকিস্তান হিন্দু শূন্য। আপনি আমাকে যে উপদেশ দিচ্ছেন, ভালো ভালো কথা বলছেন যে আসেন এই দেশ গড়ি, এখন যদি আফগানিস্তানের যে রাস্তা, যে মহল্লা দিয়ে হিন্দুরা থাকতো, ওখানে যদি সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়, আরও ভালো ভালো কথা বিলবোর্ড লেখা থাকে, তো হিন্দুদের কোনো কাজে আসবে, কোনো কাজে লাগবে? তাহলে আগে প্রথম দরকার এই হিন্দুগুলোকে কীভাবে রক্ষা করা যায়। এখনও গ্রামে গঞ্জে আমরা গেলে বলছে তোমাদের দেশ চলে যাও, তোমরা ভারতে চলে যাও, এখন এই কথাগুলো বলে। আমরা যে এই দেশের অধিবাসী, আমরা কিন্তু এটা ভাবতেও পারি না। আজকে দেখেন গ্রাম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, এই যে পাশেই বিরলিয়া দেখেন বিশাল বিশাল হিন্দুরা বাড়ি করছিল এক সময়, যারা জমিদার বাড়িগুলো তৈরি করছে। আপনার এখানে পানাম নগরে গিয়ে দেখেন প্রত্যেকটি বাড়ির নেম প্লেটে হিন্দু লেখা আছে, মানুষ এখন তো টাকা দিয়ে দেখতে যায় আর কি।
এই বাড়িগুলো হিন্দুরা তৈরি করেছে, কিন্তু তারা বসবাস করতে পারেনি। এত স্বপ্ন করে, এত টাকা পয়সা খরচ করে বাড়ি করেছে, থাকতে পারেনি। তো আমরা যে জিনিসটা চাই, যাতে হিন্দু সম্প্রদায় এই দেশে বসবাস করতে পারে, এর একটা রাজনৈতিক সলিউশন হওয়া দরকার। এবং যে কথাটা আজকে কিন্তু মুসলিম লীগ, যেদিন 1905 সালে মুসলিম লীগ গঠন হয়, তখনই তারা কিন্তু বলছে যে আমরা হিন্দুদের সঙ্গে থাকবো না, তাদের সঙ্গে নির্বাচনে যাবো না, আমাদেরকে আলাদা পৃথক নির্বাচন দেন। তো তারা তখন সেই পৃথক নির্বাচন তারা করে নিল, হিন্দুরা বাধা দিল না, ব্রিটিশরা বাধা দিল না, তারা তাদের প্রতিনিধি পার্লামেন্টে গেল। এখন যখন আমরা পৃথক নির্বাচনের কথা বলি, যে আমাদেরও পার্লামেন্টে আমাদের কথাগুলো আমরা বলি, আমাদের মনের কথাগুলো আমরা পার্লামেন্টে যাই বলি, আমাদের কাজগুলো আমরা করার জন্য চেষ্টা করি, সেই সময় তখন কিন্তু প্রত্যেকেই না, তখন আমরা হিন্দু মুসলিম মিলেমিশে থাকি, আমরা হাজার বছরের সম্প্রীতি। তো হাজার বছরের সম্প্রীতি 47 সালে দেশ ভাগ হলো কেন? হাজার বছরের সম্প্রীতি তাহলে আপনারা পৃথক নির্বাচন চাইলেন কেন? তার মানে বিষয়টা হচ্ছে যে আমরা নিজেদের ব্যাপারে স্বার্থ আমরা প্রত্যেকেই এক, কিন্তু হিন্দু সম্প্রদায় কিংবা অন্যান্য সম্প্রদায় যদি ধ্বংস হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, সেই কাজগুলো আমরা করছি। আপনি এখান থেকে যান, ঢাকার পাশে মদনেশ্বর মহাদেব দিয়ে উঠে করে রাজধানী মার্কেট, একটা মন্দিরের জায়গা, সেখানে কিন্তু 4 তলা মসজিদ আছে, কেউ কিন্তু বলে না যে এই মসজিদে আমরা নামাজ পড়বো না। আপনি সীতানাথ মন্দির দেখেন, ওইখানে বিশাল 6 তলা, ওখানে সেই একটা ক্যাপিটাল বিস্কুট কারখানা এবং ঈদগাহ মন্দির, ঈদগাহ তৈরি করছে। এবং এই ঢাকা শহরে শত শত মন্দিরের জায়গা বেদখল, আমরা কিন্তু সেই মন্দিরের জায়গাগুলো ফেরত পাচ্ছি না। আমরা ভালো কথা বলছি অনেকেই, এবং শেখ হাসিনার সময় শেখ হাসিনাও এই কথাগুলো বলতো, কিন্তু তিনি 550টি মডেল মসজিদ বানালেন, একটা কিন্তু মডেল মন্দির করে দেয়নি। তো সেই জন্য আমরা বলতে চাই যে এই ভালো কথা শাস্ত্রগ্রন্থে আছে, মহাপুরুষের বাণীতে আছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা এই জিনিসটা দেখতে চাই যে সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্বটাকে সুনিশ্চিত করেন। আমাদেরকে কথা বলার জন্য পার্লামেন্ট খালি এই সমস্ত জায়গায় না, পার্লামেন্টে আমাদেরকে নেওয়ার একটা সেই সুযোগ করে দেন, যাতে হিন্দুদের প্রতিনিধি হিসেবে হিন্দুরা যায়। আওয়ামী লীগের সময় বেশ কিছু হিন্দু ছিল, তারা কিন্তু ওই যেহেতু আওয়ামী লীগের নমিনেশনে তারা পার্লামেন্টে যেত, হিন্দুদের পক্ষে তারা কোনোদিন কোনো কথা বলতে পারেনি, একটা কথা বলতে পারেনি, এবং বিএনপি আমলেও তাই হবে। তো সেই কারণে আমরা বলতে চাই, যদি সত্যিকার অর্থেই আমরা যদি আমাদের সমাজ, আমাদের ধর্ম এবং এই দেশের হিন্দুদের কিংবা অন্যান্য মাইনরিটিদের রক্ষা করতে চাই, তো মুসলিমরা যে দাবিটা করেছিল পৃথক নির্বাচন, সেই নির্বাচনের ভিত্তিতে মানে আগামী নির্বাচন হোক, সেখানে সংখ্যা অনুপাতে যারা পার্লামেন্টে যাক তাদের সেই দেওয়ার সুযোগটা করে দেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে, এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো, সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি, এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত এই যে চেঞ্জ টিভি, এই চেঞ্জ টিভিটা অনেক দীর্ঘদিন থেকে আমি পরিচিত, এবং আমাদের সঙ্গে তাদের একটা হৃদয়ের সম্পর্ক আছে, একটা অসাম্প্রদায়িক টিভি চ্যানেল। আমরা চাই যে এই চেঞ্জ টিভি সারা বাংলাদেশের সমস্ত মানুষের হৃদয় জয় করুক এবং সারা বাংলাদেশের মানুষের যেন ঘরে ঘরে পৌঁছে যাক। আমি এই চেঞ্জ টিভির উত্তরোত্তর সাফল্য এবং উন্নতি কামনা করছি। আমি চাই যে বাংলাদেশের 1 নাম্বার টিভি চ্যানেলে পর্যায়ে যাক, এটা আমরা কামনা করি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে।
ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।